বড়রা না থাকলে জোর করে হলেও একটু জড়িয়ে ধরতো, কিন্তু সায়ন থাকায় সেই সাহস করেনি। অপেক্ষার ফল সুমিষ্ট হয়, সে সুমিষ্ট ফল পেতেই অপেক্ষা করতে হবে, এসব ভেবে সে রান্না শেষ করে ফ্রেশ হতে গেল। একটু পরে অফিসে যেতে হবে। এ দেশে নিজের কাজ নিজেরই করতে হয়, তাই সব কাজ তারই করা লাগে। যদিও কাজ করতে মন্দ লাগে না, তবে কাজের ফাঁকে গল্প করার একটা মানুষ থাকতো বেশ হতো। সে মানুষটা যদি শখ হতো তাহলে তো কথাই নেই। আহানা ফ্রেশ হয়ে মাথা মুছতে মুছতে ফোন হাতে নিতেই দেখে শখের মেসেজ এসেছে। ল্যাবে আছি, স্যার আছে, চিন্তা করো না, আমি ঠিক আছি। এই ছোট্ট একটা মেসেজে তার বুকে শীতলতা নামলো, কিছুটা চিন্তামুক্ত হলো। সেও ছোট্ট একটা মেসেজ সেন্ড করে রাখলো। ভীষণ ভালোবাসি শখ পাখি। মেসেজটা দেখে শখ মুখ টিপে লাজুক হাসলো। সারাদিনে 7-5 বার শুনতে হয় এই ম্যাজিক্যাল বাক্যটা। সোনাল অপেক্ষা করে সে, কারণ আহানাপের কণ্ঠে আদুরে সুরে বলা বাক্যটা শুনলে তার মন ভরে যায়। এক দল খুশি বুক পাজরে ডানা ঝাপটাতে থাকে। প্রেম প্রেম তালবিহীন ছন্দে শুকরা গুনগুনিয়ে গাইতে থাকে, নাচতে থাকে তাদের আপন সুরে আপন তানে। দুদিন ধরে পার্টি অফিসে ঝামেলা চলছে। ঝামেলার সূত্রপাত অঙ্কনের হদিস পাওয়া নিয়ে। ছেলেটাকে সায়ন গুম করেছিল জানতে বাকি নেই কারো, তবে কোথায় রেখেছে, বাঁচিয়ে রেখেছে নাকি মেরে ফেলেছে, নাকি অন্য কিছু করার পরিকল্পনা এঁটেছে সে, এখন অবধি তার কোনো খবর পাওয়া যায়নি। অঙ্কনের বাবা পাগলা কুকুরের মতো হিংস্র হয়ে উঠেছে। আবু সিদ্দিককে হুমকিও দিয়েছে অঙ্কনের খোঁজ বের করতে, নয়তো আবু সিদ্দিকের কচি কাঁচা মেয়ে নিয়ে 18+ খেলাধুলা আর ভিডিও ফাঁস করে দেবে। চাপে পড়ে আবু সিদ্দিক ইনিয়ে বিনিয়ে সায়নের থেকে কথা বের করার চেষ্টাও করেছে, কিন্তু দ্রুত সায়ন সেসব কথা আর ধারে কাছে ঘেঁষে না। হয় প্রসঙ্গ পাল্টায়, নতুবা গালুগালা শুরু করে দেয়। তখন আবু সিদ্দিক কথা বলার সাহস পান না। সামনে এমন বেপরোয়া কাজে কনক বরাবরের মতো আজও খোঁচা মেরেছে। সায়ন 2-1 বার হেসে উড়িয়েও দিয়েছে, কিন্তু কনক যখনই মা তুলে গালি দিল তখন নিজেকে সামলাতে পারল না। ক্ষিপ্ত সিংহের মতো তেড়ে গিয়ে শক্ত থাবায় কনকের শার্টের কলার চেপে ধরে একের পর এক ঘুষি দিতে থাকলো। শক্ত হাঁসের ঘুটির তোপে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেল কনকের। পার্টি অফিসে থাকা অন্য ছেলেরা কোনো তাদের থামায়। কনক আপাতত হসপিটালে, 2 দিন সেখানে থাকতে হবে। হাতাহাতিতে সায়ানেরও লেগেছে, তবে হসপিটালে যাওয়ার মতো হয়নি। রাগে ফুঁসছে সে, আফসোস করছে আরো 2-4 ঘা কেন বসালো না, কেন জন্মের মতো কথা বলার শক্তি কেড়ে নিতে পারলো না। ঘটনা শুনে আবু সিদ্দিক পার্টি অফিসে এসেছে, তার সঙ্গে এসেছে নতুন এক মুখ। সায়ন তাকে দেখেও কথা বলার আগ্রহ প্রকাশ করলো না, ধপ করে বসলো চেয়ারে। তারপর টি শার্ট পেছনে ঠেলে সিদ্দিকের উদ্দেশ্যে বলল, আজকে থেকে আপনার দল আপনি সামলান, সেই কফিয়ত আপনাকে দেব না। সায়ন, আজকাল বড্ড চ্যাটাং চ্যাটাং কথা বলছিস তুই। কার সাথে কথা বলছিস ভুলে যাস না। বলিনি এখনো, বললে সশরীরে বসে থাকার শক্তি পেতেন না। 3 রাস্তার মোড়ে পার্টি অফিস বানাচ্ছিস শুনলাম, কি এমন হলো যে নতুন পার্টি অফিসের দরকার পড়লো? কেন, এর উত্তর আপনি ভালো করে জানেন সিদ্দিক ভাই। তাও এখন আমার মুখ থেকে শুনতে চাচ্ছেন, তাই বলছি। আমি আর আপনার দলে থাকবো না। না মানে না, আর না আপনার হয়ে কাজ করব। এবার থেকে আমার দলের লিডার আমি। আখের গুছিয়ে নিয়ে এখন আমাকেই বুড়ো আঙ্গুল দেখাচ্ছিস, তা পারবি তো টিকতে? সায়নের আখের টাকের প্রয়োজন পড়েনি, পড়বেও না। আপনার মতো আমি বস্তি থেকে উঠে আসিনি সিদ্দিক ভাই, আর না ফকিন্নি ঘরের ছেলে। আর না দলে ঢুকে আপনি আমায় বান্ডিল বান্ডিল টাকার বিনিময়ে কিনে নিয়েছেন। তাই এসব বালের কেচ্ছা অন্যকে শোনান। যদি দান ভিক্ষা আসে, আমি শুরু করলে কিন্তু খুব একটা ভালো হবে না। সিদ্দিক অপমানটুকু গিলে নিল, চোয়াল শক্ত করে দাঁতের দাঁত চেপে তাকিয়ে রইল সায়নের দিকে। সায়ন কিছুমিছু আন্দাজ করেছে কিনা জানতে উনি নিজেকে সামলালেন, তারপর শুধালেন, শুনলাম নির্বাচন করবি। করব। এতদিন তোকে আমার ডান হাত বানিয়ে লোকের কাছে মুখ চেনালাম, সঙ্গে নিয়ে ঘুরলাম, রাজনীতিতে রাজ করার কৌশল শেখালাম। তুই কিনা এখন আমার পেছনে বাঁশ দিতে উঠে পড়ে লেগেছিস। ভুল বললেন ভাই, বরং আপনি আমার কারণে সকলের মুখে মুখে এসেছেন।
নয়তো আগে যা বেড়াজোদা ছিলেন, আপনাকে দিয়ে আর যাই হোক অন্তত রাজনীতি হতো না। তাই ওসব সবার বন্ডামি বাদ দেন, নয়তো বন্ডামি করার জন্য ওইটাই আর থাকবে না। তোর কি মনে হচ্ছে না তুই ইচ্ছা করে শত্রুটা তৈরি করছিস? এর ফল ভালো হবে না সায়ন। না হলে নাই, ভালো জিনিসে অ্যালার্জি আমার। তাহলে আমার বিপক্ষে সত্যিই দাঁড়াচ্ছিস? বোধহয়। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? বউ বলছে অন্যের পা না চাটতে। সে আবার চাটাচাটি একদমই পছন্দ করে না। তার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিলাম, বাঁচতে হলে বীরের মতো করে বাঁচবো, নয়তো প্রাণের মায়া ছেড়ে দিয়েও মাটিতে লুটাবো। এই কথা বলে সায়ন উঠে দাঁড়ালো। তার বরাদ্দকৃত রুমে তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে হাঁটা ধরলো 3 রাস্তার মোড়ের দিকে। তাকে দেখে দেখে দাঁড়িয়ে থাকা গুটি 30 ছেলেও সিদ্দিকের দিকে তাকিয়ে হাঁটা ধরলো। আজ থেকে তাদের দল আলাদা, পার্টি আলাদা, লিডার আলাদা। আজ থেকে তারা শাহরিয়ার ভাইয়ের লোক। মোট কথা, তারা এতদিন সিদ্দিকের সঙ্গে ছিল সায়নের কথায়। সিদ্দিক যদি শাহরিয়ার ভাইয়ের ছোট বোনকে কিডন্যাপ করার ব্যাপারে সঙ্গ না দিত, তাহলে তারাও দল ছাড়ত না। আর না এতদিনের গড়া অবস্থান শাহরিয়ার ভাই এভাবে পায়ের তলায় পিছে চলে যেত। শুদ্ধ রুমে ফিরে ফ্রেশ হয়ে বের হয়েই দেখে ফোনের আলো জ্বলছে। ফোনের ডিসপ্লেতে ভাসছে চেনা জানার নাম ব্যাঙ্গাচি। সে গায়ে টি শার্ট জড়িয়ে কলটা রিসিভ করতেই দেখলো শীতলের মুখ। কেঁদে কেটে চোখ মুখ মালপোয়ার মতো ফুলিয়েছে, নাক টিয়া পাখির মতো লাল। তবে টিয়ার নাক টিকলো আর শীতলের নাক পোচা। এ কথা ভেবে তার ঠোঁটে হাসি খেয়ে গেল। সে হাসতে দেখে শীতলের চোখ জোড়া জলে ভরে উঠল। নিচের ঠোঁট কামড়ে কোনো মতে কান্না আটকিয়ে ফোফাতে ফোফাতে শুধালো, আপনি মারা গেলেন কিভাবে? অবান্তর প্রশ্ন শুনে শুদ্ধ মাথা মুছতে মুছতে তেরা ভাবে জবাব দিল, প্রেম সাগরে ডুব দিয়ে। ডুববি? আয়। বড় মাকে কল করে ঠিকই তো কথা বললেন, অথচ আমাকে একটা কল দিলে কি এমন হতো? তোকে কেন দেব? তুই কি আমার বউ যে কাজ থেকে ফেরা মাত্র তোকে কল করব? বউ হলেই কল দেওয়া যায়, অন্য কেউ হলে দেওয়া যায় না? না, যায় না। কেন যায় না? জানি না, তবে এক্সপেরিমেন্ট করতে চাইলে আমার বউ হয়ে যা, দেখবি সব খবরাখবর তোকে আগে জানাবো। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে শুদ্ধ ভাই। রাখ তোর সারপ্রাইজ। তুই আবার আমার রুমে ঢুকেছিস? সুন্দর করে বললে ভালো লাগে না শুনতে, ফিরতে দে আমায়। আপনার রুম সাউন্ড প্রুফ, তাই এসেছি। স্পেশাল সারপ্রাইজ দিতে সাউন্ড প্রুফ রুম লাগতো। এ কথা শুনে শুদ্ধ ভ্রু কুচকে তাকালো, বোঝার চেষ্টা করলো এর মাথায় কি ঘুরছে। তার কুচকানো ভ্রু দেখে শীতল হাসলো। তারপর ব্যাক ক্যামেরা অন করে মেঝেতে পড়ে থাকা কাচের ভাঙা পারফিউমের বোতলগুলো দেখিয়ে বলল, আপনার জন্য কেঁদেছি আমি, চিন্তা করেছি, রুমে ফিরেও কত কল দিয়েছি, অথচ আপনি ইচ্ছে করে আমার কল ধরেননি। কেন ধরেননি? না ধরার কারণে একটা একটা করে আছাড় মেরে আপনার প্রতিটা পারফিউমের বোতল ভেঙেছি। শুদ্ধ দেখলো সত্যি সত্যি তার শখের পারফিউমগুলো মেঝেতে লুটোপুটি খাচ্ছে। কাঁচ ছড়িয়ে ছিটিয়ে আছে, বিছানার চাদর বিন ব্যাগের ওপর, সিলিং ফ্যানের বাতাসে বালিশের তুলো উঠছে। এ কথায় রুমের অবস্থা দেখে মনে হচ্ছে ঘূর্ণিঝড় হয়ে গেছে। ভীষণ শখের জিনিসপত্রের অবস্থা দেখে সে চেঁচিয়ে উঠল, শীতলে বাচ্চা, রুমের কি অবস্থা করেছিস? এসব ঠিক করতে টাকা কি তোর বাপে দিবে? আমার বাপ কেন দিবে? দিবে না তো কোন হুঁশে এসব করেছিস বেয়াদব? বেশ করেছি, আরো করব। কেন করবে? তোর বাপ কি শখ কেন তোকে আমার হাতে তুলে দিয়েছে যে আমি বউয়ের ভুলকে ফুল ভেবে নেব? তুলে দিলে মেনে নিতেন? নিতাম। ওকে ডান, ফিরে আসুন। ফিরলে কি হবে? বাবাকে বলবো আমাকে আপনার হাতে তুলে দিতে, তারপর আমিও দেখব আপনি কতটা কি মেনে নিতে পারেন। পরশু রাতের ফ্লাইটে ফিরছি আমি, বেরিয়ে থাক। এ কথা শুনে রাগে বোম হয়ে থাকা শীতলও এক রোকা কণ্ঠে জবাব দিল, ঠিক আছে। কল কেটে রুমের অবস্থা দেখে ঢোক গিলল শীতল। এখন কি হবে? কে পরিষ্কার করবে এসব? রাগের মাথায় মাথা কাজ করছিল না। বিশুদ্ধ পুরুষকে না পেয়ে রাগ তুলেছে তার জিনিসপত্রের ওপর। এখন খারাপ লাগছে, খুব বেশি খারাপ লাগছে নামি দামি পারফিউমের কাচের বোতলগুলোর জন্য। আহারে, কাজটা ঠিক হয়নি। অন্য সময় এসে নিজেও ব্যবহার করতো, ঘেটে ঘুটে দেখতো। রাগের সময় কেন যে মাথা ঠিক থাকে না। কিন্তু এখন কি করবে? বাড়ির কেউ যদি জানে এসবের পেছনে সে দায়ী, তাহলে সবার আগে নিজ শক্তিতে জ্বলে উঠবে তার মা। না, মার খাওয়া যাবে না। এমন কিছু করতে হবে যেন তার ঘাড়ে দোষ না পড়ে।
শুদ্ধ ভাইও থ্রেট দিল 1 ঘন্টার মধ্যে রুম পরিষ্কার করতে, না হলে তার খবর আছে। যদিও এসব ফাঁকা বলিতে খুব একটা ভয় পায় না সে, কিন্তু শুদ্ধ ভাই জানিয়েছে সিগারেট খাওয়া ছবিটা উনি সবার আগে দেখাবে সারাফাত চৌধুরীকে। উনি এর বাড়িতে শীতলের সবচেয়ে বড় প্রশ্রয়দাতা কি না? এ কথা শুনে শীতল চুপসে গেছে। সে জানে বড় আব্বু ওই ছবিটা দেখলে খুব কষ্ট পাবে, তাই শুদ্ধের শর্ত অনুযায়ী সে রুম ঠিকঠাক করার দায়িত্ব নিয়েছে। অপরাধ যখন করেছে শাস্তি মাথা পেতে নিতেই হবে। এসব ভেবে আর সময় নষ্ট করলো না শীতল। কোমরে ওড়না ভাবতে গিয়ে থেমে গেল। রুমে তো কেউ নেই, তাই ওড়নাটা চেয়ারের উপর রেখে রুম পরিষ্কারের কাজে লেগে গেল। তবে তার মুখ বন্ধ থাকলো না। শুদ্ধকে সে গালাগাল দিতে দিতে কাজ পরিষ্কার করলো। শুদ্ধ তার করা কাহিনী দেখে ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে উঠে রুমের বাইরে চলে গেল। প্রচন্ড ক্ষুধা লাগায় গেল খাবার খেতে। অর্ক, কামরান, হাসান, স্যান্ডিও এসে বসেছে কেবল। শুদ্ধ চেয়ার টেনে হাসানের পাশে বসলো। গল্পে গল্পে একে একে সবাই খাবার নিয়ে খেতেও আরম্ভ করলো। কি একটা ব্যাপারে অর্ককে পেঁচিয়ে বাকিরা সবাই হাসছে। শুদ্ধ খেয়াল করলো হাসান থমথমে মুখে বসে আছে। মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। খাওয়াতে আগ্রহ নেই, খাবার নাড়াচাড়া করছে শুধু। তাছাড়া এসে অবধি খেয়াল করলো হাসান কেমন থমথমে মুখে আছে। কথা বলছে খুব কম, হাসছে যেন জোরপূর্বক। কোনো সমস্যায় না পড়লে এমনটা করার কথা না। এতক্ষণ কিছু না বললেও সে এবার সরাসরি হাসানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। কি হয়েছে তোর? কোনো সমস্যা? হাসান ঘাড় ঘুরিয়ে শুদ্ধের দিকে তাকালো, শুনলো। তারপর জবাব দেওয়ার আগে কামরান বলল, সমস্যা মানে? বিরাট সমস্যায় পড়ছে বেডাই। কি সমস্যা সেটাই জানতে চাচ্ছে। প্রথম সমস্যা, ওর বউ ওর কাছে ঘেঁষতে দেয় না। দ্বিতীয় সমস্যা, ওর বউ মুক্তি চায়। শুদ্ধ ভ্রু কুঁচকে হাসানকে বলল, মুক্তি বলতে? তালাক। কেন? আমাকে নাকি পছন্দ না। পছন্দ না তো কবুল বলেছিলে কেন? সেটাই তো কথা। এখন সে আমাকে সহ্য করতে পারে না। কাছে গেলে চিৎকার চেঁচামেচি করে। বাসায় বাবা মা ছোট ভাই বোন আছে, কিছু বলতেও পারি না। আবার তার ইগনোর করার ব্যাপারটা সইতেও পারি না। কাছে গেলেই চেঁচিয়ে বাড়ি শুদ্ধ সবাইকে জানায়। লুচ্চা লম্পট কিছু বলতে বাদ রাখে না। বারবার একই ঘটনা ঘটায়। লজ্জায় আমি কাছে যাই না। এখন তার একই কথা, মুক্তি চাই। দিয়ে দে। আমি তো মুক্তি দেওয়ার জন্য কবুল বলিনি ভাই। স্বল্প পরিচয় হলেও কিভাবে যে ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়তে পারবো না আমি। আর ছাড়লেও হয়তো আমি বাঁচব না। এ কথা শুনে অর্ক একটা গালি দিয়ে চোখ মুখ খিচিয়ে বলল। এবার শুদ্ধ মুখ খুলল, ফিচেল হাসলো। তারপর হাসানকে দারুণ একটা বুদ্ধি দিল। বুদ্ধিটা বোধ হয় হাসানের পছন্দ হলো। সে সম্মতি সুযোগ মাথা নাড়িয়ে মৃদু হাসলো। শুদ্ধের খাওয়া ততক্ষণে শেষ। সে চেয়ার ছেড়ে বেসিনে হাত ধুতে গেলে কামরান চেঁচিয়ে বলল, এই শালা কি বুদ্ধি দিলি ওকে? হাসান, ভুলেও এ কাজ করিস না ভাই। তোর আধা ডোবা সংসার পুরোপুরি ডুববে। সঙ্গে বউটাকে মারবি তুই। কামরানের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। এই গর্ধব কথার মানেই বুঝেনি। সবাই হাসছে দেখে রেগে গেল কামরান। সে প্রতিবাদী সুরে কিছু বলার আগে শুদ্ধ পুনরায় বলল, বউকে মারার প্রতিটা স্বামীর স্বামীগত অধিকার। সে শত্রুর বউকেও মারবে, তাতে তোর বউয়ের কি? একথা বলতে পারলি শুদ্ধ? এটা তোর থেকে আশা করিনি। না করলে নাই, তবে স্বামী বউকে না মারলে কাকে মারবে? মারবে কেন? সময় দেওয়া যায় না? কিসের সময়? বউকে সাজিয়ে রাখার জিনিস যে সাজিয়ে রাখবে? স্বামীর দেওয়া হাজার হাজার টাকার গিফট নিতে পারবে, হি করতে পারবে, তার তো শাড়ি গয়না গায়ে জড়াতে পারবে। অথচ স্বামী কাছে গেলেই হাজারটা বাহানা, মামার বাড়ির আবদার। শুদ্ধ থামতেই কামরান ফুঁসে উঠল। সে পুনরায় কিছু বলার আগে অর্ক তার বাহুতে ঘুষি মেরে বলল, ও রে, আগে বলবি না? কামরানের কথায় শুদ্ধ আপাতত কথা বাড়ালো না, শুধু হাসানের দিকে একবার তাকিয়ে যেতে যেতে, কিছু কিছু ক্ষেত্রে দুজনের মোডের অপেক্ষা করার প্রয়োজন পড়ে না। বউয়ের কাছে এমন মোডে যাওয়া উচিত যাতে একজন উন্মাদনে আরেকজন উন্মাদ হতে বাধ্য হয়। এ কথা বলে শুদ্ধ চুলে ব্যাক ব্রাশ করতে করতে স্থান ত্যাগ করলো। তাকে যেতে দেখে কামরান কপাল চাপড়ে বলল, এই শালা প্রচুর অশ্লীল।
ওর বউটাকে বাঁচতে দিলে হয়। তোরা আমার কথা মিলিয়ে নিস। ওর বউ টিকবে না, দেখবি বিয়ের পরদিনই ওর বউ পালাবে। এ কথা শুনে আরেক দফা হাসির রোল পড়লো। শুদ্ধ রুমে এসে ল্যাপটপ অন করে দেখে শীতল এখনো রুম পরিষ্কার করছে। রুম একদম আগের মতো ঝকঝকে তকতকে, ভালোই খাটুনি হয়েছে। ওর বেহাল দশা দেখে বোঝা যাচ্ছে। সে ফোন হাতে নিয়ে কল দিল। শীতল বিছানা টান টান করে নিচে নামতেই ফোনে রিংটোন বেজে উঠল। কোমরখানা অবশ, হাঁফিয়ে উঠেছে। এদিক ওদিক দৃষ্টি মেলিয়ে দেখলো সবকিছু ঠিকঠাক। তখন ফোনে রিংটোন বেজে উঠল। মুখে বিরক্তিকর শব্দ করে ফোন হাতে নিয়ে দেখলো অপ্রিয় মানুষটার নাম। মুখ থমথমে করে কল রিসিভ করলো সে। তারপর বলল, শুদ্ধ ভাই টাকা দেন। কিসের টাকা? পরশুদিন না আমাদের বিয়ে, তাতে কি? বিয়ের শাড়ি কিনতে হবে। শাড়ি পরে বিয়ে করতে হবে? কোথাও লেগে আছে নাকি? সবাই শাড়ি পরে, তুই লুঙ্গি আর ফতো পরবি। পর বলে কথা, কি পরলি ওটা মেন ফ্যাক্ট না। শুধু শুধু কথা পেঁচাবেন না বলে দিলাম। সায়েন্টিস্টকে বিয়ে করেছি কি এমনি এমনি নাকি? টাকা দেন, নয়তো বিয়ে ক্যান্সেল। কত দিতে হবে? আপাতত 10 দেন। 10 মানে 10 টাকা শাড়ি হবে? 10 টাকা না, 10 লাখ। কি? থাক, করবো না বিয়ে, লাগবে না বউ। খেয়ামাতে বই, এত দামি শাড়ি পরে বউ রাখার জায়গা নাই আমার রুমে। সিঙ্গেল আছে, সিঙ্গেলই মরবো। সত্যি দিবেন না? না। তাহলে বিয়ে করব না। করিস না, তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছে না। তাই না? ঠিক আছে, বিয়ে ক্যান্সেল। যে পুরুষ বউকে শাড়ি কিনে দিতে পারে না তাকে বিয়ে করার মানেই হয় না। যে মেয়ে বিয়ের আগেই হবু বরে থেকে 10 লাখ টাকার শাড়ি চেয়ে হার্ট অ্যাটাক করানোর পায় তারা জুড়ে, আমিও তাকে বিয়ে করব না। ওকে ক্যান্সেল। ক্যান্সেল। অতঃপর কল কেটে গেল। কিছুক্ষণ আগের নেওয়া সিদ্ধান্তটা মাঠে মারা গেল। এরপর আর কেউ কারো সঙ্গে কেউ কথা বলল না। দুদিন পেরিয়ে গেল। দুজনেই দৈনন্দিন কাজে নিজেদের বিজি রাখলো। অনলাইনে একে অপরকে অ্যাক্টিভ দেখলো, তবুও তাদের কথা হলো না, মেসেজ হলো না। শুদ্ধ দেশে ফেরার দিন শুদ্ধ ল্যাবে কাজ করার এক ফাঁকে শীতলকে মেসেজ করলো। এই মুহূর্তে এয়ারপোর্টে আছে, দেরি থাক, আসছে। মেসেজ পাওয়া মাত্রই শীতল চটজলদি ব্যাগ প্যাক করে রেডি শতরূপা চৌধুরীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। বাড়ির গাড়ি বসে বসে যেতে রিপ্লাই করলো, বাড়িতেই আছি, জলদি আসুন। সকল ব্যস্ততা সামলে কেবল ফ্রি হয়েছে শাহজাদ চৌধুরী। পরনে এখনো সেনাবাহিনীর পোশাক। নেম প্লেটে জলজল করছে ওনার নিকনেম। পোশাকের সঙ্গে মিলিয়ে মাথায় ক্যাপ। অন্যান্য সময় মুখ ভঙ্গি কঠোরতা বজায় থাকলেও এখন ঠোঁটে এঁটে আছে মুচকি হাসি। কারণ উনি ফোনে কথা বলছে 2 মেয়ে ও সহধর্মিণীর সঙ্গে। একে একে নিচ্ছে বাড়ির সব সদস্যের খোঁজ। স্বর্ণ শীতলের বাবার সাথে কথা বলে চলে গেল। তারা এখন বড় হয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছে। মা বাবার পার্সোনাল কথা থাকতে পারে ভেবে একটু স্পেস দিল আর কি। মেয়েরা চলে যাওয়া মাত্রই শাহাদাত চৌধুরী সিমেনকে অপলক দেখে বললেন, রাতে ঘুম হচ্ছে নাকি ঠিকঠাক? হচ্ছে তো। তুমি বরাবরই মিথ্যা বলার কাঁচা সিমিন, কি হয়েছে বলো আমায়। মেয়ে দুটোকে নিয়ে খুব চিন্তা হয়। ছোটটা একটা কথাও শোনে না। এত বড় বিপদ থেকে বেঁচে ফিরল, অথচ মনে হয় মনে ভয় ডর কিছু নেই। আগে যেমন সারা বাড়ি নেচে কুদে বেড়াতো, এখনও তাই। মেয়ে বড় হচ্ছে, কিছু বলতে তো পারো। ছোট মানুষ, কি বলবো, ঠিক হয়ে যাবে। এ কথা শুনে সিমিন মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালেন। অশ্রু লুকানোর বৃথা চেষ্টা আর কি। শাহাদাত চৌধুরী বুঝলেন অন্য কিছু ঘটেছে, নয়তো সামান্য ব্যাপারে কান্নাকাটি করার মতো মেয়ে সিমিন নয়। উনি এবার হেসে বললেন, এখন কি গোলাপ নিয়ে মন ভালো করতে আসবো? স্বামীর কথা শুনে সিমিন উঠে দরজা আটকে দিলেন। তারপর ধুকরে কেঁদে উঠে বললেন। শাহাদাত চৌধুরী ওনাকে সময় দিলেন, কারণ উনি খুব ভালো করে জানেন একটু পরই সিমিনই মুখ খুলবে। সত্যি সত্যি সেটাই হলো। সিমিন আঁচড়ে চোখ মুছে কণ্ঠস্বর নিচু করে বললেন, শুদ্ধ আর শীতলের মধ্যে কিছু একটা চলছে। ক্লিয়ার কাট কথা বলো। ওরা বোধহয় দুজন দুজনকে পছন্দ করে। এমন মনে হওয়ার কারণ? এবার সিমিন খুলে বলতে লাগলো নিজের কানে শোনা কিছু কথা। 2 দিন আগে দুপুরে বিয়ের ব্যাপারে শুদ্ধ শীতলের সব কথা শুনেছেন তিনি। শুদ্ধ আজকের
ফিরবে এবং তারা বিয়ে করবে এ কথাও সুস্পষ্ট। বাড়িতে জানাজানি হলে সবাই কি মেনে নেবে, নাকি এই নিয়ে বিরাট ঝামেলার সম্মুখীন হতে হবে? শীতল না হয় দুরন্ত অবুঝ, কিন্তু শুদ্ধ, সে কিভাবে এ কাজ করতে পারে? তার মতো বিচক্ষণ ছেলের থেকে এসব আশা করা যায় না। একই বাড়িতে থাকে তারা, ভাই বোন। ভাই বোনের মধ্যে এসব জানলে মানুষ কি বলবে? শুদ্ধ পুরুষ মানুষ, তাকে হয়তো কেউ কিছু বলবে না, কিন্তু শীতলের গায়ে কলঙ্ক লাগাতে কেউ কার্পণ্য করবে না। নিজের কথা শেষ করে উনি পুনরায় কাঁদতে লাগলো। অজানা ভয়ে দুদিন থেকে একেবারে মিয়ে গেছেন তিনি। প্রেশার একদমই লো। শাহজাদ চৌধুরী সিমিনের কথা শুনে জবাবে এমন একটা কথা বললেন যা শুনে সিমিন কথা হারিয়ে ফেললেন। বাকহারা হয়ে তাকিয়ে রইল। তখন শাহজাদ চৌধুরী ওনার বরাদ্দকৃত ফ্ল্যাটের লক খুলে ভেতরে প্রবেশ করলেন, বসলেন বিলাসবহুল সোফায়। তারপর এসির পাওয়ার বাড়িয়ে বললেন, আমি জানি কি জানো তুমি? যা হচ্ছে পুরোটাই একটা প্ল্যান শিমিন। শুভ্র শীতলের উপর কেউ তীক্ষ্ণ নজর রাখছে। তারা কোথায় যাচ্ছে, কি করছে, সবটাই নোট করছে। এমনকি তাদের হাতের ফোনটাও বর্তমানে অন্যের দখলে। ফোন অন্যের দখলে মানে? কিছুক্ষণ আগেই তো শীতলের হাতে ফোন দেখলাম, ওটাই শুধু দিয়েছিল। যক্ষের ধনের মতো ফোনটাকে আগলে রাখে তোমার মেয়ে। যুগ আপডেট। এখন ঘরে বসে থেকে ইনকাম করা যেমন সহজ হয়ে গেছে, তেমনি ঘরে বসে অন্যের ক্ষতি করাটাও সহজ হয়ে গেছে। ফোন শীতলের হাতে, অথচ তার ফোন নং, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, ইনস্টার সব অন্যের আয়ত্তে। কারণ ক্ষোভের নজরে পড়েছে আমাদের সরল মেয়েটা। যা হচ্ছে এগুলো সব পরিকল্পনা মাফিক। তুমি টেনশন করো না। মোট কথা, যা ভাবছো সেসব হবে না, সম্ভবও নয়। আমার মেয়েটা ছোট শাহাদাত, আবেগী। এ বয়সে মেয়েরা ভুল পথে পা বাড়ায়। শীতল বয়সের ছোট, অবুঝ হলেও শুভ্র তা নয়। শীতল যদি পাগলামি করেও শুভ্র তাকে কখনোই পাত্তা দেবে না। আমাদের শুভ্র সেরকম নয় শিমিন, তার পার্সোনালি হাই লেভেলের। মানসি শীতল শুভ্রর সাথে নেউলের সম্পর্ক, কিন্তু হঠাৎ করে শুভ্র এর পরিবর্তন দেখে সন্দেহ হলো না তোমার? যে ছেলেকে বোম মারলে বাড়তি কথা বলানো যায় না, সে এখন শীতলের সাথে তাল মিলিয়ে বকবক করে যায়। ছেলেটাকে অযথা ভুল বোঝো না। এদিকে স্যান্ডি লাফিয়ে উঠেছে ল্যাপটপের সামনে থেকে। অবশেষে তার কষ্ট সফল। সে দ্রুত কল করলো শুদ্ধকে। শুদ্ধ কল রিসিভ করলে স্যান্ডি প্রফুল্ল সুরে বলে উঠল, কালপ্রিটের আসল নাম ইয়াসির শিকদার, থাকে ঢাকাতেই। মাফিয়া, ধামাকদার খবর, আবু সিদ্দিকের খুব কাছের কেউ। তখন দুপুর 1টা। বিরক্ত মুখে চেয়ারে হেলান দিয়ে বসে আছে স্যান্ডি। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে তার। পাশের জনকে ইশারায় কিছু জিজ্ঞাসা করে গাড়ি ছুড়ল নিজের ভাষায়। কোনোভাবেই কিছু হচ্ছে না। এইদিকে শুদ্ধ জানিয়েছে দুদিনের মধ্যে কাজ না হলে তার গফকে বলে দিবে সে আরেকটা নতুন গফ জুটিয়েছে। হারামজাদা শুদ্ধ মুখে মুখে হুমকি দিয়েছে তা নয়, বিদেশি গফকে লিপ কিস করার ভিডিওটা প্রমাণ হিসেবে রেখেছে তার সেলফোনে। এটা যদি লিপা দেখে তার খবর করে ছাড়বে। তার বাপ আবার পুলিশ। পুলিশের মেয়েকে ঠকানোর কেসে 14 শিকের ভাত কপালে নাচছে। হঠাৎই ভিপ ভিপ শব্দে রেড অ্যালার্ট বাজতেই ল্যাপটপের দিকে তাকিয়ে লাফিয়ে উঠেছে সে। লোকেশন শো করছে, জায়গাটা ঢাকার মধ্যে। লাল গোল মার্ক করার জায়গাটা একটা বাজার। অবশেষে তার কষ্ট সফল। সে দ্রুত কল করলো শুদ্ধকে। খুশিতে তার মন বাকুম বাকুম করছে। 3বারের বেলায় শুদ্ধ কল রিসিভ করা মাত্রই স্যান্ডি প্রফুল্ল স্বরে বলে উঠল, শুদ্ধর ভ্রুজোড়া কুঁচকে গেল। আবু সিদ্দিক জড়িত সে আগেই জেনেছে। এই সুযোগে প্রমাণ সহ সায়নকে দেখিয়েছে বিদায় সায়ন দলও ছেড়েছে। কিন্তু ইয়াসির, এই ছেলেকে, তার সাথেই বা কিসের শত্রুতা? মাফিয়া? মাফিয়া এলো কোথা থেকে? তার যতদূর মনে পড়ছে কোনো মাফিয়ার সাথে চৌধুরী বাড়ির কোনো ঝামেলা হয়নি। তবে নাকি এটার পেছনেও অন্য গল্প রয়েছে। সে আপাতত নিজের ভাবনার ছেদ ঘটিয়ে বলল, সে মাফিয়া কিভাবে জানলে? যে কোডটা পাঠিয়েছিলি ওটা দিয়ে এখন তার ডিটেলস শো করছে। ছবি আছে? আছে, শালারে দেখে আমি ফিদা ভাই। তার কাছে পৌঁছানোর উপায় জানাচ্ছি। ওকে।
এ কথা বলে স্যান্ডি কল কেটে পুনরায় কাজে লেগে পড়লো। শুদ্ধের ফোনে পরপর নোটিফিকেশন এলো। চেক করে দেখলো একটি ছেলে, দেশি ও বিদেশি সংস্পর্শে তার মুখভয়। তাকে এক পলক দেখে শুদ্ধ আতশোয়া হয়ে বিছানায় বসলো। ব্যস্ত হাতে ফোনে টুকটাক কি করতেই তার সামনে দেয়াল ভেদ করে একটি পর্দা তৈরি হলো। সেই পর্দায় ভাসতে থাকলো ইয়াসিরের ছবি এবং তার সম্পর্কে নানান তথ্য। ইয়াসিরের জন্ম ইটালির রাজধানী রোমে, তবে বড় হয়েছে সুইডেনে। তার বাবা বাঙালি হলেও মা বিদেশি। তাদের দুজনের সংস্পর্শে ইয়াসির। ভাই বোন আছে কিনা জানা যায়নি। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কিছু বলা নেই। তার বাবা মা কোথায়, সে কেন মাফিয়া হলো, এসব অজানা। তবে সব কথার এক কথা, সে বর্তমানে সুইডেনের নাম করা মাফিয়া। বিশাল বড় ঘ্যাং রয়েছে তার, তবে এ অবধি তাকে কেউ দেখেনি। সে দেখতে কালো নাকি ফর্সা, লম্বা নাকি খাটো, তাও জানে না কেউ। তবে সংবাদ মাধ্যমে জানা গেছে ইয়াসির সিকদার খুব সাধারণ পোশাক, সাধারণ বেশে চলাফেরা করে, অথচ ছেলে হয়েও তার প্রকৃত রূপ চোখ ধাঁধানো। তথ্য অনুযায়ী এটুকু পরে শুদ্ধ তীক্ষ্ণ দৃষ্টিতে তার ছবিটা ঝুম করে দেখলো। ছবিতে দেখা যাচ্ছে ইয়াসিরের ঠিক সামনাসামনি 9x19 মিলিমিটার পারাবেলাম M1911, CZ75 রিহর্স SE, পেলিকান 1200, MTM দৈত্য ও প্লানো 1404 মডেলের পিস্তল। এত পিস্তল দেখেও তার ঠোঁটে হাসি নেই। ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে সেগুলোর দিকে। তার এক হাতে কারুকাজ করা খচিত রক্ত মাখানো ছুরি। শুদ্ধ ছবিটা আর একটু জুম করে দেখলো ইয়াসিরের পেছন সাইড। তারপরই সে হো হো করে হেসে উঠল, কারণ তার ধারণা সঠিক। ইয়াসিরের নাম ইয়াসির হলেও ছবির মানুষটা ইয়াসির নয়। এই ছবিটা কোনো এক অ্যাকশন মুভির তামিল নায়ক। শুটিং সেটে ছবিটি তোলা। মোদ্দা কথা, কোনো মাফিয়া এভাবে শো অফ করবে না। তারা যেসব কাজে যুক্ত যত পারে নিজেদের আড়ালে রাখবে, নয়তো তাদের ভয়ঙ্কর কাজ সর্বসম্মুখে চলে আসার সম্ভাবনা থাকে। ইয়াসির যদি এটা না হয়, তবে কে সে? কেনই বা সে নিজেকে এভাবে পুরো পৃথিবীর সামনে তুলে ধরেছে? এমন নানান জটিল প্রশ্নের গোলক ধাঁধায় সমাধান পেল না শুদ্ধ। তবে বুঝলো এখানে অন্য ঘাবলা আছে, যেটা ধরতে পারছে না সে। হতে পারে ইয়াসিরের নামটাও ফেক। এমনও হতে পারে এই ইয়াসিরই তাদের চেনা জানা আপন কেউ। মরার পাখনা গজিয়েছে বলে এভাবে লুকোচুরিতে নেমেছে। শুদ্ধ দুই পা নাচাতে নাচাতে কিছু একটা ভেবে ফিচেল হাসলো। এই হাসির মানে কি চলছে তার মনে? এই প্রশ্নের উত্তর জানা গেল না, যাবেও না, যতক্ষণ না সে নিজে থেকে কাউকে কিছু জানায়। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে চলছে নিজ নিয়মে। রুমের এক কোণে রাখা ট্রলিটা টেনে সে সবকিছু গুছিয়ে নিল। আর ঘন্টাখানেক পরই তার ফ্লাইট। যেসব কাজের জন্য তাকে ডাকা হয়েছিল সেসব কাজ শেষ। ফাইনাল রেজাল্ট জানা যাবে 3 মাস পর। ড্রয়িং রুম থেকে অর্ক, হাসান আর কামরানের কথা শোনা যাচ্ছে। দেশে ফেরার আনন্দে তারা ছোট্ট বাচ্চাদের মতো খুশিতে ডগমগ করছে। একটু পর পর পচাচ্ছে হাসানকে। হাসান নিজেও বন্ধুদের সাথে তাল মিলাচ্ছে। তার মনটা বেশ ভালো। যতটা মন খারাপ নিয়ে দেশ ছেড়েছিল, এখন ডাবল খুশি নিয়ে দেশে ফিরে যাচ্ছে। সুদূর পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে সে। একটু টাইট দেওয়াতে বউটা মিনমিন করছে। যে মেয়ে ভুল করেও কল মেসেজ দেয় না, সে প্রতি ঘন্টায় খোঁজ নিচ্ছে। এদিকে শুদ্ধ বড় স্যারের সাথে কথা বলে কিছু ব্যাপারে আলোচনা সেরে নিল। প্রয়োজনীয় সব কিছু ঠিক আছে কিনা চেক করলো। এরপর সময় হয়ে এলে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লো এয়ারপোর্টের দিকে। যেতে যেতে কত গল্প, হাসাহাসি, আড্ডা হলো। টুকটাক ফর্মালিটিস পূরণ করে ঠিক সময় প্লেন উঠতে শুরু করলো। সবার মনে তখন আপন দেশের মা মাটি ছোঁয়ার অপেক্ষায়। শুদ্ধ দেশে ফিরছে কাউকে জানায়নি। সেদিন তার রুমে লাস্ট শীতলের সাথে কথা হয়েছিল। এরপর শীতলের ফোন সায়নের কাছে বিদায়, আর কথা বলার সুযোগ মেলেনি। তবে সে অবগত শীতল তার দেশে ফেরার কথা শুনে সেদিনই ফুপির বাসায় চলে গেছে। বোকা মেয়েটা সত্যি সত্যি ভেবেছিল তাকে বিয়ে করার জন্য দেশে ফেরার কথা বলেছিল। তা হয় নাকি? তারা একই বাড়িতে জন্ম, একই সাথে বেড়ে ওঠা লোক সমাজে পরিচিত ভাই বোন হিসাবে। মোদ্দা কথা, দুজনের কারো মনে কারোর জন্যই অন্য কোনো ফিলিংস নেই। যদি থাকতো তাহলে না হয় ভাবা যেত। এইটুকু ভেবে শুধু নিজেই হতবাক হয়ে গেল। আসলেই কি ভাবা যেত? বোধহয় যেত না। এর বিশেষ কারণ সায়ন ও স্বর্ণ। সে তাদের কথা সব জানে। তারা দুজন দুজনকে যে পাগলের মতো ভালোবাসে তাও জানে।
সায়ন চালাক আর স্বর্ণ মুখচোরা বলে ভাষার কেউ এতদিন খেয়াল করেনি, করবে না তাও কিন্তু নয়। আজ অথবা কাল তাদের কথা বাড়ির শুদ্ধ সবাই জানবে। শাহজাদ চৌধুরী কিভাবে নেবে ব্যাপারটা জানা নেই, তবে ভিলেন হবে শারাফাত চৌধুরী নিজে। উনি কখনো স্বর্ণের সাথে সায়নের বিয়ে দেবে না, যদি দেয় তবে রাজনীতি ছাড়া শর্তে দেবে, যেটা সায়ন কখনো মানবে না। আর এসব নিয়ে একটা ঝামেলা হবে বলার অপেক্ষা রাখে না। যদিও ঝড়ঝাপটা সময়ের সাথে সাথে ঠিকঠাক হয়ে তাদের বিয়েও হবে, সংসার হবে, সায়ন স্বর্ণকে মেনেও নেবে। কিন্তু ভুলক্রমে যদি তার সঙ্গে শীতলের কিছু হয়, তাদের বাড়ির কেউ মানবে না, কারণ এটা হয় না। লোক সমাজ বলেও কিছু আছে, যদি তাদের দুই ভাইয়ের সাথে স্বর্ণ ও শীতল জড়িয়ে যায়ও, তখন আপনা আপনি খারাপ বদনাম রটে যাবে। একই বাড়ি একই পরিবারের থেকে একই কথা, যেগুলো শুনতেও বিশ্রী লাগবে। তাছাড়া পুরুষ মানুষ কলঙ্কদাতা, তবুও তাদের গায়ে কলঙ্ক লাগে না, যা লাগে সবটাই মেয়েদের গায়ে। এখন দেখা যাবে সায়ন স্বর্ণ বেঁচে গেলেও একই ঘটনা ঘটায় শীতলের গায়ে তার নামের কলঙ্ক লেপটে যাবে, বাজে কথা রটানো হবে, চৌধুরী বাড়ির শিক্ষা নিয়ে কথা উঠবে। এগুলো হবে জানা সত্ত্বেও এসবে জড়ানো ঠিক হবে না, কারণ বাড়ির সদস্যকে নিয়ে ওর একটা পরিবার, আর পরিবারের দিকে কেউ কাদা ছোড়াছুড়ি করলে সহ্য করতে পারবে না। বলা বাহুল্য শীতল শখ স্বর্ণের মতো ধীর শান্ত স্বভাবের নয়। যদি হতো তাহলে তাকে শাসন করা লাগতো না, আর না মার ধমকের উপর রাখতে হতো। কিন্তু প্রকৃতপক্ষে শীতল হয়েছে খুবই দুষ্ট, চঞ্চলতা তার রন্ধে রন্ধে, তাকে ছাড়া কাউকেই ভয় করে না, বারণও শোনে না। তার উপরে তার আর্মি বাবাকে কাছে পায় না দেখে শারাফাত চৌধুরী একটু বেশি লাই পায়, প্রশ্রয় পায়। এইটুকুতেই মেয়েটা সাপের 5 পা দেখে এবং আবদার না মেটানো অবধি ওর জেদ অটল থাকে। এজন্য একটু একটু শাসন করে এই যা। তার মানে এই না যে শীতলকে ভালোবেসে হাবুডুবু খাচ্ছে, শাসনের আড়ালে ভালোবাসা চুঁয়ে চুঁয়ে পড়ছে। এসব করতে বইয়েই গেছে তার। শীতল ভালোবাসলে তার দিন যাবে ভালোবাসার সংজ্ঞা বোঝাতে বোঝাতে। বোঝানো পরও তার প্রশ্ন হতে পারে, ভালোবাসলে কি হয় শুদ্ধ ভাই? ধরুন আমি ভালোবাসলাম না, তো তাতে কি বাংলাদেশ এতিম হয়ে যাবে? এসব পাগলের সাথে পাগলামি করার বয়স তার নেই। এসব ভাবতে ভাবতে শুদ্ধ ঠোঁটের কোণে হাসি খেলে গেল। কতদিন তার ফোনে শখের নাম্বার থেকে বড় একটা লিস্ট এসেছে, সবগুলো মেয়েদের সাজগোজের জিনিস, নামগুলো মনে রাখা কঠিন। এক একটা নাম পড়ে মনে হয়েছে এর থেকে জীবাণুর নাম মনে হয় রাখা সহজ, অত্যন্ত কাজে দিবে। মোট কথা শখ কখনো এসব মেয়েলি হাবিজাবি আনার কথা তাকে বলবে না। এই কাজকার বুঝতে একটু কষ্ট হয়নি তার। এসব নানান কথা ভাবতে ভাবতে শুদ্ধ শরীর এড়িয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। অতঃপর লং জার্নি পার করে যথাসময়ে দেশের মাটিতে পা রাখলো। এরপর বন্ধুরা একে অপরের থেকে বিদায় উবান নিয়ে বাসার পথে রওনা হলো। গলা ছেড়ে গান গাইতে গাইতে ধারালো একটা করাত কিনে গুদাম ঘরে ঢুকলো আজম। অন্য হাতে প্যাকেট মোড়ার টাকিলা। আজকের আসর সেই জমবে। টাকিলা গলা ঢালতে ঢালতে করাতের কাজ সারবে। বহুদিন টাকিলার স্বাদ নেওয়া হয় না। শাহরিয়ার ভাইকে সাহস করে সে বলতেও পারে না একটা টাকিলা কিনে দিতে। গতকাল রাতে শাহরিয়ার ভাই পার্টি অফিসের রুমে ডেকে তাকে হঠাৎ শুধালো, বিদেশি ব্র্যান্ড নাকি খাঁটি বাংলা? আজম কথার মানে বুঝতে না পেরে মুখ কাচুমাচু করছিল, সাহস করে জিজ্ঞাসা করতে পারছিল না। পরে চট করে কথাটা ধরে ফেলে, দাঁত বের করে হাসলো। ধরে নিল ভাইয়ের মন ভালো, কারণ মন ভালো থাকলে ভাই সবাইকে নিয়ে আড্ডা দেয়, মজা করে, নিজের খরচে ব্র্যান্ড চাখার সুযোগ দেয়। আজও হয়তো সেই দিন বোধ হয়। মনে মনে এসব ভাবছিল সে। খুশিতে ছলমল করছিল তার মুখ চোখ। তখন সায়ান 10 আঙ্গুলের সাহায্যে আঙুল ফুটাতে ফুটাতে বলল, বোতা জং ধরা করাত আনবি, এরপর বোতা করাত দিয়ে ধীরে সুস্থে এবড়ো থেবড়ো করে ওদের 4 হাত পা কাটবি, বলো যেন কাটাকাটি স্মুথ না হয়। আর হ্যাঁ, 5 জন ওরা তার বাসা করি হয়। মোট 20টা হাত পা চটের বস্তা ভরে ঠিক সকাল 10টার মধ্যে আমার সামনে এনে হাজির করবি। যদি 10টা 1ও বাজে তাহলে তোকেও ওই অবস্থা দান করব। ওকে ভাই। আর হ্যাঁ, চেয়ারে বেঁধে কাটবি জ্যান্ত অবস্থায়। ঠিক আছে ভাই। সিদ্দিকের দিকে নজর রাখতে বলছিলাম। রিকে এসি, সে এখন পাগলা কুকুরের মতো দৌড়ে বেড়াচ্ছে, ক্ষমতার লোভে বউটাকে অন্যের বিছানায় পাঠায়। সব খবর আছে ভাই, ইশারা করাই মাত্রই সব ভাইরাল করে দেবো। কনকের বোনকে রেপ করেছে কে? জানি না ভাই,
তবে কনক কাল আপনার নামে পুলিশ কেস করেছে। তার মতে পুরনো শত্রুতার জের ধরে আপনি এক কাজ করেছেন। আমি বুঝি না কনক আমার মারা খেতে এত লাইক করে কেন? একা একা আর কতজনকে মারা দেব আমি? আমিও তো মানুষ, এনার্জি বলেও একটা ব্যাপার আছে। সিদ্দিক যে এত আদর যত্ন করে ওর পেছন মারা দিল, অথচ সে ওদিক তাকিয়ে সত্যিটা না জেনে সামনে আমার নামই চোপে যাচ্ছে। শালাই সত্যি সত্যি আমার টুরু লাভ মারে। আমি খালি এসব বালসাল কিছু বুঝি না তাই। আজব মুখ টিপে হাসলো। সায়ন তখন এক বান্ডিল টাকা টেবিলের উপর রেখে নিতে ইশারা করলো। সে নিল, তারপর দল বেঁধে টাকিলা নিয়ে চলে এলো চালের গুদাম ঘরে। এখানে আজ কাজ আছে মেলা, সব সরাতে হবে। ভাই ওদেরকে খুশি করেছে, তাই তারাও ভেবেছে সকাল 10টা নয়, রাত 10টার আগে কাজ সেরে ফেলবে। এসব নিয়ে আলোচনা করতে করতে তারা গলায় টাকিলা ঢেলে গেল আদেশকৃত কাজে। তাদের দেখে ছটফট করতে লাগলো 5 জন যুবক। বাইরে থেকে মনে মনে হবে কেউ গুদাম ঘরে রক কাটার কাজ করছে, নতুবা পুনরায় তা মেরামতের কাজ করছে। আসলে সেসব কিছুই না। তারা এক পাশে গ্রিল মেশিন অন করে অন্য পাশে জ্যান্ত মানুষের হাত পা কাটছে। পরদিন সকাল 10টা। দরজা করান আছে। পবিত্র মাহে রমজান মাস। পরশু দিন থেকে রোজা শুরু। রোজা উপলক্ষে বাজার সদাইয়ের লিস্ট করতে বসেছে সিতারা। ওনাকে সাহায্য করছে সিরাত ও সিমিন। 3 জন মিলে বড় লিস্ট করে ধরিয়ে দিলেন শাওয়ান চৌধুরীর হাতে। শাওয়ান চৌধুরী যেতে গেলে চট করে ওনার পথ আগলে ধরল সাম্য সৃজন। জেদ ধরল তারা বাবার সাথে যাবে, বাজার করে বাড়ি আনবে। তারা বড় হয়েছে, কাজ করতে পারবে। শাওয়ান শুদ্ধ ভাইয়ের মতো তারা এবার দায়িত্ব নেবে, সেই দায়িত্ব পালন করবে। শাওয়ান চৌধুরী বোঝাতে পারলেন না এ সময় বাজারে খুব ভিড় থাকে, প্রচন্ড গরম। এত গরমে শরীর খারাপ করবে, অন্য আরেকদিন বাজার করতে নিয়ে যাবেন। কিন্তু না, তারা শুনলই না। অজ্ঞতা জেদের কাছে হার মেনে তাদের নিয়ে যেতেই হলো। শারাফাত চৌধুরী বারবার গাড়িতে করে যেতে বললেন, কিন্তু সাম্য সৃজন এবারও গোদ হলো তারা রিক্সা যাবে। 2 ছেলের কথা মতো শাওয়ান চৌধুরী তাদের নিয়ে রিক্সায় চড়ে বসলেন। পাড়ার মোড় পার হতেই দেখা গেল সায়ন দাঁড়িয়ে আছে পার্টি অফিসের সামনে। ছেলেপুলে নিয়ে কোথাও যাচ্ছে বোধহয়। কানে ফোন করে কথা বলায় ডাকলো না কেউ। বাপ ছেলেরা মিলে গল্পে গল্পে এগিয়ে গেলেন বাজারের দিকে। আজ সরকারি ছুটির দিন। শখ, স্বর্ণ, শীতল কেউ 2 দিন বাসায় ছিল না। শতরূপা চৌধুরীর বাসায় বেড়াতে গিয়েছিল ওরা। কিছুদিন হলো বাসায় ফিরে ফ্রেশ হতে গেছে। 2 দিন আগে শীতল হঠাৎই গোদ হলো সে ফুপ্পির বাসায় যাবে। বলা মাত্রই ব্যাগ প্যাক নিয়ে রেডি। মূলত শুদ্ধ আসার কথা শুনে সে দ্রুত পালানোর পায়তারা জুড়েছিল। পরে তাকে একা দেখে শখ, স্বর্ণ তার সাথে গিয়েছিল। 2 দিন থেকে যখন শুদ্ধ ফিরতে আরো দেরি হবে, তখনই বাসায় ফিরে এসেছে। আপদ এখন বাসায় নেই, আসতে দেরি হবে, এ কথা ভেবে শীতলের প্রাণ বন্তটা ফিরে এসেছে। এখন কদিন ইচ্ছে মতো ঘুরবে ফিরবে। কিয়ারার সাথেও কথা হয়েছে, আজ শপিং মলে যাবে 2 জন। দেখে আসবে এবারের ঈদে কোন ড্রেসের চাহিদা বেশি, কোন কালারটা ক্রেতারা পছন্দ করছে। রোজা শুরু হতে না হতেই তার ড্রেস নিয়ে চিন্তিত। এই নিয়ে সিমিনের কানের কাছে কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করে বকা খেয়ে তারপর থেমেছে। হাতের কাজ সেরে সিতারা চৌধুরীর মনে পড়ল সকালের ঔষধটা খেতে ভুলে গেছেন। রুমের ড্রেসিং টেবিলের সামনে রাখা ওনার ওষুধের পাতা। যেতেই ইচ্ছে করছে না। ওনার সোফায় বসে দেখলেন শীতলকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে, তাই তাকে ডেকে বললেন, শীতল, আমার রুম থেকে ওষুধের পাতাটা এনে দে তো মা। কোন ওষুধের পাতা বড় মা? সাদা পাতা। কোথায় আছে? ড্রেসিং টেবিলের উপরে। আচ্ছা। এ কথা বলে এসে চলে গেল বড় মায়ের ঘরে। সামনে রাখা ওষুধের পাতা। সে সেটা নিয়ে বের হতেই চোখ পড়ল একটা অ্যালবামের দিকে। এটা চিনে সে, দেখেছেও বহুবার। তবুও বড়সড় অ্যালবামটা হাতে নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। এখানে বড় মা, বড় আব্বুর বিয়ের সব ছবি আছে। আছে তাদের সব ভাই বোনদের ছোটবেলার স্মৃতি। দাদা দাদির ছবিও আছে। সে বড় মাকে ওষুধটা দিয়ে সোফায় হাঁটু মুড়ে ছবি দেখতে বসলো। আগেও দেখেছে, তবুও বারবার দেখতে ভালোই লাগে, হাসাহাসি হয়। ততক্ষণে সিতারা সরে এসে বসেছে। তার পাশে উনিও দৃষ্টি দিয়েছে এই দিকেই। এক একটা ছবি মনে করিয়ে দিচ্ছে এক একটা মুহূর্তের কথা। গল্পে গল্পে শীতলকে সেসব গল্প শোনাচ্ছেন।
শীতল মন দিয়ে তা শুনছে। কখনো খিলখিল করে উচ্চযোগে হেসে উঠেছে। তার সঙ্গে তার মিলাচ্ছেন সিতারাও। তখন কলিং বেল বেজে উঠল। সিমিন এদিকেই আসছিলেন দেখে উনি দরজা খুলে দিলেন। দরজা খুলে কারো সাথে কথা বলছে, মানে পরিচিত কেউ হবে ভেবে সিতারা কিংবা শীতল কেউ পাত্তা দিল না, নিজেরা নিজেদের গল্পে মেতে থাকলো। তখন শীতল একটা ছবির দিকে তাকিয়ে ডাকলো, বড় মা। হুম। কলেজে থাকাকালীন শুদ্ধ ভাই হাবাগোবা টাইপের ছিল, তাই না? মোটেও না। আমার ছেলের চোখ, নাক, মুখ, ঠোঁট, হাত দেখেছিস? দেখেছি, পুরাই দেশি হাম্বা টাইপের। কি? আমার ছেলের চোখ, মুখ হাম্বা টাইপের? কেন তুমি জানতে না? এই দেখো শুদ্ধ ভাইয়ের এই ছবিতে গরু গরু চোখগুলো ভালো করে দেখো, মৌটা চওড়া করে কাজল দিয়ে দিলে পুরাই দেশি গরু। তখন পাশে কাউকে বসতে দেখে দুজনে তাকাতেই দেখে ক্লান্ত শরীরে শুদ্ধ এসে বসেছে। শীতল চোখ সরিয়ে ছবির দিকে তাকিয়ে আর চোখে আরেকবার তাকালো শুদ্ধর দিকে। শুনে নিল নাকি মার না খেতে হয়? তবে হাবাগোবাটা আর হাবাগোবা নেই, সুদর্শন পুরুষে পরিণত হয়েছে। মুখে যত যাই বলুক, বিশুদ্ধ পুরুষের পুরুষালী চোখগুলো অদ্ভুত সুন্দর। চোখ মুখের আর্ট সত্যি মনোমুগ্ধকর। প্রশস্ত বুক, মাথা ভর্তি চুলে নিউ হেয়ার কাট। লম্বায় কত হতে পারে সঠিকটা জানা নেই, তবে অনেকটাই লম্বা। তাকে চোখ তুলে উপরে তাকিয়ে কথা বলতে হয়, যদিও চৌধুরীরা সবাই উচ্চতায় এমন। সে আর তাকালো না, আর না আগ বাড়িয়ে কোনো কথা বলল। দেখা যাবে কিছু বলতে গেলে তেরা বেঁকা কথা বলে বসে থাকবে। সিতারা ছেলেকে দেখে চট করে এক গ্লাস পানি এগিয়ে দিলেন, কুশল বিনিময় করলেন। সিরাত সিমিন তাকে ক্লান্ত দেখে ফ্রেশ হয়ে খাওয়ার তাড়া দিলেন। শীতল তাকিয়ে তাকিয়ে দেখলো তার মা চাচিদের ব্যস্ততা। কিছুক্ষণ আগে তারাও দুদিন পর তো বাড়ি এলো, কই কেউ তো এমন করলো না। অথচ বিশুদ্ধ পুরুষের কদর দেখো, সে মুখটা বাঁকিয়ে একটা খোঁচা মেরেই দিল। যান যান, ফ্রেশ হয়ে খেয়ে নিন শুদ্ধ ভাই। রাজ্য জয় করে ফিরেছেন কত ধকল গেছে, একটু বিশ্রাম না নিলে হয়? কত মেয়ে মানুষের সাথে আকাশে আকাশে উড়াউড়ি করে কি চারটেখানি কথা নাকি? এ কথা শুনে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো। বাড়ি আসতে না আসতেই খোঁচা মারা শুরু, এরপর শুরু করবে জ্বালাতন করা। ফলস্বরূপ তার শক্ত হাতে মার খেয়ে তারপর যদি থামে। তাকে তাকাতে দেখে শীতল উঠে সিঁড়ির দিকে যেতে যেতে পুনরায় শুনিয়ে শুনিয়ে বলল, মানুষ রাজ্য জয় করে আসে, অনেক অনেক টাকা ইনকাম করে, অথচ কাউকে কিছু দিয়ে আফসোস করে সেটা আবার কেড়েও নেয়। হায়রে দুনিয়া, পৃথিবীতে মানবিকতা বলে কিছু নেই। আল্লাহ ওসব জল্লাদদের তৌফিক দান করো, রমজানের উসিলায় এদের মনে মায়া দয়া দাও, আমিন। আজ প্রায় 2 দিন হলো আহনাফের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। ফোন বন্ধ, মাঝে মাঝে কল ঢুকলেও কল রিসিভ করছে না সে, আর না নিজের অবস্থানের কথা জানাচ্ছে। একমাত্র ছেলের খোঁজ নিতে না পেরে আহনাফের বাবা মা অস্থির হয়ে উঠেছে। পরিচিত যাদের জানে চিনে তাদের থেকেও খোঁজ পাননি তারা। অজ্ঞতা ভেবেই নিয়েছে শখের সাথে বোধহয় কিছু হয়েছে, নয়তো বলা নেই কওয়া নেই এভাবে যোগাযোগ বন্ধ করার কারণ কি? এসব ভেবেই ওনারা রওনা দিয়েছেন চৌধুরী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সরাসরি কথা বলা দরকার। ছোট ছোট সমস্যাগুলো একটা সময় বিরাট আকার ধারণ করে। মোট কথা, কদিন হলো ওদের এঙ্গেজমেন্ট হয়েছে, এর মধ্যে কি এমন হলো যে যোগাযোগ করা বন্ধ করে দিল? কই, আহনাফ তো এতদিন এমন কিছু করেনি। হ্যাঁ, বহুবার রাগ করেছে, কিন্তু এভাবে একেবারে লাপাত্তা হয়ে যায়নি। অর্থাৎ বুঝতে হবে ঘটনা অন্য কিছু, তবে অন্য কিছুটা কি নিয়ে তা না হয় জানা যাবে। এদিকে এত কিছু ঘটে যাচ্ছে অথচ সব কিছুই জানে না। জানবে কিভাবে? রুমে ফোন রেখে ভাই বোনদের সঙ্গে বাগানে এসেছে সে। শ্বশুর শাশুড়ি ননদ একের পর এক কল করেই যাচ্ছে, ঘূর্ণা করেও টের পায়নি। ফোন সাইলেন্ট থাকায় আশেপাশের কারোর কানে পৌঁছানি ফোনের টোন। দুপুরে খেয়ে বই পড়তে পড়তে ঘুমিয়েছিল একটু। বিকেলে ফ্রেশ হয়ে একটা বই হাতে নিতেই সাম্যশ্রীজন টেনে বাগানে এনেছে। শীতল নাকি ডাকছে। এসে দেখে শীতল গাছে উঠে বসে আছে, স্বর্ণ ঘাসের উপর বসে আছে। দেখে মনে হচ্ছে তাকেও জোর করে ঘুম থেকে টেনে তোলা হয়েছে। শখ স্বর্ণের দিকে একবার তাকিয়ে উপরে তাকালো। শীতল মগ ডালে বসে পা দুলাতে দুলাতে পেয়ারা খাচ্ছিল, ওর না কোমরে পেঁচিয়ে রাখা। শখ তাকে দেখে নিজেও ঘাসের উপর বসলো। শীতল তখন 4টা পেয়ারা ছুঁড়ে দিল ভাই বোনের দিকে। সাম্য সৃজন শখ স্বর্ণ কামড় বসালো ডাসা ডাসা পেয়ারায়। লাল পেয়ারা, খেতে খুবই মজা। পেয়ারার কামড় বসিয়ে কিছু একটা ভেবে শীতল শখকে ডাকলো,
আপু, হুম। তোমার হবু শ্বশুরের অ্যান্টিনায় সমস্যা আছে নাকি? ছোট বোনের মুখে হবু শ্বশুরের নামে এই কথা শুনে ভ্যাবাচাকা খেলো শখ। পেয়ারা চিবোতে থামিয়ে চোখ তুলে তাকালো, দাঁত বের করে হাসা শীতলের দিকে। বোনকে তাকাতে দেখে শীতল সাহস পেল। সে বুক ভরে দীর্ঘশ্বাস টেনে বলল, আমার মনে হয় সমস্যা আছে। ছি ছি, এসব কি বলছিস শীতল? এসব বলতে নেই। তুমিই বলো, সমস্যা না থাকলে ভাইয়ার একটা ছোট ভাই ডাউনলোড করলো না কেন? করলে তোমার সাথে আমিও ওই বাড়িতে আস্তানা গেড়ে বসতে পারতাম। শখ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। এই পাজিটা কি সব বলে? বোনের মুখ দেখে শীতলের পেট ফেটে হাসি পেল, কিন্তু হাসলো না, বরং শখকে আর একটু ভরকে দিতে বলল, তোমার শ্বশুরকে ফোন দিয়ে বলো তো আরেকটা ছেলে ডাউনলোড দিতে। কাজকর্ম যা করার এখন থেকেই শুরু করতে বলো। কানা বোঝা যেমনই হোক, ছেলে হলেই হবে। দাও দাও, এক্ষুনি ফোন দাও। এমনিতে অনেক দেরি হয়েছে, তাছাড়া শুভ কাজে দেরি করতে নেই। এ কথা বলে শীতল থামতেই সাম্য গেটের দিকে উকিচুকি মেরে একটা সাদা গাড়ি বাড়ির মধ্যে আসছে দেখে বলল, শীতল আপু, গাছ থেকে নামো। শুদ্ধ ভাই কিন্তু বাসাতেই আছে। তোমার জন্য আমাদেরকেও না পানিশমেন্ট পেতে হয়। এই এই বেয়াদব, আমি তো শুদ্ধ ভাইকে ভয় পাই জানিস? তোর পিয়ারের শুদ্ধ ভাই আমাকে ভয় পায়। এই শীতলকে ভয় পায় ওই সুয়াইব শুদ্ধ ভাই। যা, ঢপ মারার আর জায়গা পাও না। আমি ঢপ মারছি? আমি প্রমাণ দিব, দেখবি? দেখবো। ঠিক আছে, আগামীকাল লাল শুক্রবারেই প্রমাণ দেব। তখনই মিলিয়ে নিস আমার কথা। এই শীতল মিথ্যা বলে না রে পাগলা, বলে না। ঠিক আছে। শখকে পেঁচিয়ে শীতল এবার স্বর্ণকে বলল, আপু, 3 রাস্তার মোড়ে বড় একটা কসমেটিক্সের দোকান আছে না? ওই দোকানের মালিকের ছেলেটার নাম রিহান। সে তোমাকে খুব পছন্দ করে, কিন্তু ভয়ে বলতে পারে না। সে আমাকে 2 ডজন চুরি ঘুষ দিয়েছে তোমাকে কথাটা জানানোর জন্য। ও, সে আরো বলেছে আমি তাকে দুলাভাই ডাকলে আরো অনেক কিছু দিবে। ডেকেছিস? না। কেন? তুমি পারমিশন দিলে ডাকবো। দুলাভাই হিসেবে তাকে পছন্দ হয়েছে? না। কেন? ব্যাটার দাঁত হলুদ, দেখলে মনে হয় 12 মাস জন্ডিসে ভুগে। আহনাব ভাইয়ের মতো স্মার্ট না, কিন্তু আমার মতো কিউট মেয়ের দুলাভাই হতে হবে স্মার্ট, হ্যান্ডসাম, চকলেট বয় টাইপ। নয়তো সমাজে মুখ দেখানোর উপায় থাকবে না। তাহলে কি ক্যান্সেল? হুম। তাহলে চুড়িগুলো ফেরত দিয়ে বলে দিস আগে দাঁতের চিকিৎসা করতে, তারপর তোকে শালি বানানোর চিন্তা করতে। ওকে। এভাবে কথায় কথায় গল্পে গল্পে ভাই বোনরা মিলে দুষ্টুমি করতে লাগলো। তখন সেখানে নিঃশব্দে শুদ্ধ উপস্থিত হলো। তাকে দেখা মাত্র সবাই চুপ। শীতল পাতায় আড়ালে নিজেকে লুকানোর চেষ্টায়। শুদ্ধ সব কটার মুখ দেখে জানালো আহনাপের বাবা মা এসেছে। ভদ্রভাবে সবাই গিয়ে যেন দেখা করে কথা বলে। অহেতুক হি হি করলে এক একটাকে মেরে গাছে ঝুলিয়ে রাখবে। ভাইয়ের কথা শুনে স্বর্ণ, শখ, সাম্য, সৃজন ভদ্র বাচ্চার মতো ধীরে সুস্থে হেঁটে বাড়ির দিকে গেল। এবার শুদ্ধ মুখ তুলে তাকালো পাতার আড়ালে থাকা শীতলের দিকে। বুঝতে বাকি নেই সে ধরা পড়ে গেছে। তাই শীতল বোকা বোকা হাসলো, হেসে হেসে বলল, কতদিন পর আপনাকে দেখলাম শুদ্ধ ভাই, এত শুকিয়ে গেছেন কেন? মেয়েদের সাথে উড়াউড়ি করার 4টেখানি কথা না, তাই না? হ্যাঁ হ্যাঁ, কথাটা চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছিলাম। তা কেমন চলছে আপনার উড়াউড়ি? ভালোই। দোয়া করি যেন ভালোই যায়। এ কথা বলতে বলতে শুদ্ধ বাগানের এক কোণে কেটে রাখা বড়ই গাছের বড় বড় দুটো ডাল টেনে এনে রাখলো পেয়ারা গাছের গোড়ায়। শুকনো ডাল কাটায় ভরকে আছে। তাকে গাছের গোড়ায় ডাল রেখে দেখে এবার শীতল আলতনাদ করে উঠল। এ কি করলেন শুদ্ধ ভাই? কি করলাম? গাছের নিচে কাটা রাখলেন কেন? নামবো কিভাবে আমি? তুই কি করে নামবি আমি কি জানি? কাটা সরান। পারবো না। আর নেমে কি করবে? মকটেলে বসে বসে কার এন্টেনায় কি সমস্যা হিসাব কর। সন্ধ্যা ঘনিয়ে আসছে, নিরিবিলি স্থান। একটু পরেই তেনারাও সঙ্গ দিতে আসবে। ভাব ভাব, মন দিয়ে ভাব, আমি আসছি। একে তো গাছের নিচে বড়ের কাটা দিয়ে রাখলো, তার উপরে ভূতের ভয় দেখাচ্ছে। ভীষণ রাগ হলো শীতলের। সে রাগে ফুঁসতে ফুঁসতে বলল,
আমি কি আপনার অ্যান্টিনার কথা বলেছি নাকি? বলেছি শখ আপুর শ্বশুরের। আমারটার কথা বলিস না বলে এখনো শ্বাস নিতে পারছিস। বললে আজই জানাজা সম্পন্ন করতাম। কাটা সরান শুদ্ধ ভাই, সত্যি বলছি, আপনাকে বলিনি। আর আমি যা বলি শুনে নেন কিভাবে? এমন খরগোশ মার্কা কান হলে তো সমস্যা। আমার কান খরগোশ মার্কা? না না, আমি তা বলিনি। শুদ্ধ ঠান্ডা দৃষ্টিতে শীতলের দিকে তাকিয়ে আরো দুটো বড়ের ডাল এনে গাছের আশেপাশে বিছিয়ে রাখলো, যাতে লাফ দিয়েও নামতে না পারে। এরপর কোনো দিকে না তাকিয়ে চলে গেল বাড়ির দিকে। আর বেচারা শীতল চেঁচিয়ে বলতেই থাকলো, যাবেন না শুদ্ধ ভাই, নাক ছুঁয়ে বলছি, আর কোনোদিন গাছে উঠবো না। দয়া করে কাঁটাটা সরিয়ে দিন, সরিয়ে যান শুদ্ধ ভাই। ও ভাই, ভাই রে, এ কে? কোথায় আছিস? নামা আমাকে, বাচ্চা রে। সায়ন 1 ঘন্টা আগে বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেয়ে শুয়েছিল। ঘুমানোর ইচ্ছা না থাকলেও এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়েছিল। এইটুকু সময় একটা স্বপ্নও দেখেছে স্বর্ণকে নিয়ে, তাদের বিয়ের স্বপ্ন। স্বর্ণ কি সুন্দর করে সেজেছে, নীল শাড়ি পরেছে। শীতলা শখ স্বর্ণকে রেখে গেছে তার রুমে। ফুলে ফুলে ভরা পুরো রুম। সে খুশিতে ডগমগ হয়ে মুখ ভর্তি হাসি নিয়ে রুমে এসেছে, কিন্তু রুমের দরজায় দাঁড়িয়ে দেখে স্বর্ণ বিছানায় নেই। তার জানা মতে নতুন বউরা বিছানার মাঝখানে লজ্জায় নত হয়ে বসে থাকে, মুখের সামনে থাকে 1 হাত ঘোমটা, কিন্তু তার বউ কই? বউ নাই দেখে তার বুকে বিজলি পড়ার উপক্রম। চোখের ভাসে ঝিকিমিকি বাতির আলো। সে পাগলা ভেড়ার মতো এদিক ওদিক পানে তাকিয়ে খুঁজতে থাকে প্রাণ প্রিয় বউকে। খুঁজতে খুঁজতে দেখে স্বর্ণ চোখ করে সিলিং এর উপর পা ঝুলিয়ে বসে আছে। তাকে ফ্যানের উপর বসে থাকতে দেখে সে শুধায়, এ কি রে, তুই ওখানে কেন? নেমে আয় বউ, আজ না আমাদের সোহাগ রাত। সোহাগ রাত না ছাই। ও মা, এ কি কথা? বিয়ে হয়ে গেছে আমাদের, আর নেই ভাবনা, আর নেই চিন্তা। দ্রুত নেমে আয় যান, দুজন মিলে করে ফেলি বেবি আনার প্ল্যান। না সায়ন ভাই, আমি আপনার সাথে বাসর করব না। কেন সোনা, কি অপরাধ আমার? কি করেছি আমি, বলো? আপনি কেন ক্যাটকেটে হলুদ শার্ট পরে বিয়ে করতে গেলেন না কেন বলুন? আমার তো হলুদ কালার শর্ট নেই সোনা, তোর হলুদ শাড়ি কেটে না হয় একটু বানিয়ে দিস। এই কথা বলতে না বলতে স্বর্ণ লাফ দিয়েছে তার উপর। সে স্বর্ণকে ক্যাচ করে ঝাপটে ধরে পাগলের মতো চুমু দিতে শুরু করেছে। চুমুতে চুমুতে ভিজিয়ে ফেলেছে স্বর্ণের চোখ, গাল, ঠোঁট, থুতনি, গলা ও মসৃণ গ্রীবা। এতদিনের অপেক্ষার তর সে আর সয় না। কম্পিত হাতে খুলেও ফেলেছে বউয়ের পরনের শাড়ি, মুখ ডুবিয়ে দিয়েছে গলায়। মন মস্তিষ্ক হাতও উন্মাদ দেহখানা যেন এখন পাগলা ঘোড়ার ন্যায় অবাধ্য। তখন তীব্র ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় তার। 2 চোখ খুলে দেখে শুদ্ধ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তার বাসর ঘরে শুদ্ধ কোথা থেকে এলো? বউ কই তার? সে কিছু বলার আগে বিরক্তি নিয়ে শুদ্ধ বলল, রুমের দরজা খোলা রেখে কোলবালিশকে পাগলের মতো চুমুকাচ্ছিলে কেন? মাথাটা কি একেবারেই গেছে? শায়ন ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো। ফুলে ভরা রুমে ফুল নেই। বউ কই? বউ কই তার? সে এবার মাথা চুলকে আমতা আমতা করে বলল, আমার বউ কোথায়? এখানেই তো ছিল। ডাস্টবিনে ফেলে এসছে, যাও ধুলো ঝেড়ে তুলে নিয়ে এসো। আসার সময় বাবাকে যেন ডাকছে, শুনে এসো। বাবা ডাকছে? তুই যা, শাওয়ার নিয়ে আসছি। কিছুক্ষণ আগে এনে শাওয়ার নিয়ে লাঞ্চ করলে? আরে ভাই, স্বপ্নে কিছু দোষ ছিল। শুদ্ধ সায়নের কথার মানে বুঝে মুখ কুঁচকে বিরক্তি নিয়ে চলে গেল। আর সায়ন গায়ের উপর থেকে চাদর সরিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বিড়বিড় করলো, দিনে দুপুরে কি হতচ্ছাড়া স্বপ্ন দেখলাম রে বাবা, ছ্যা। এরপর নিজেকে বকতে বকতে ওয়াশরুমে চলে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে এবার একা একাই হেসে ফেলল। স্বর্ণ জানলে তাকে ঝাঁটা পেটা করবে। এদিকে ড্রয়িং রুমে সবাই উপস্থিত হয়েছে আহনাফের বাবা মায়ের জন্য। কুশল বিনিময় সেরেছেন। ওনারা এখন ইনিয়ে বিনিয়ে শখের সাথে কথা বলছেন, বোঝার চেষ্টা চালাচ্ছেন শখের সাথে কোনো সমস্যা হয়েছে কিনা। কিন্তু শখ জানিয়েছে তাদের মাঝে কোনো সমস্যা হয়নি। কিছুক্ষণ আগেও আহনাফের সাথে কথা হয়েছে। এ কথা শুনে আহনাফের বাবা বললেন শখের ফোন থেকে একটা কল দিতে। শখ দিল। একবার কল দিতেই আহনাফ কল ধরে বলল, হ্যাঁ সোনা বলো, এতক্ষণ মনে পড়লো আমার কথা? বড়দের সামনে এমন সম্বোধনে লজ্জায় কুঁকড়ে গেল শখ। বড়রাও মুখ এদিক ওদিক করলেন। তখন আহনাফের বাবা ফোনটা নিয়ে বললেন, কেন ধরছে না ভালো করেই জানো। যাই হোক, তোমার এখানে কেন হঠাৎ? না বাসাও যাও,
কথাও বাড়িও না বাবা, বাসায় যাও। ওনাদের বাবা ছেলের কথা শুনে ভ্রু কুচকে তাকিয়ে আছেন শারাফাত চৌধুরী। শাওন চৌধুরীর কপালেও চিন্তার ভাঁজ। শুদ্ধ 2 হাত পেছনে মুড়ে রাজকীয় ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে, বোঝার চেষ্টা করছে মূল ঘটনা। কথার শুরুটা মোটেও পছন্দ হয়নি তার। এরা বাবা ও ছেলে উল্টাপাল্টা কিছু বললে আজ ধোলাই দিতে খামতি রাখবে না সে। পেট পুড়ে ধোলাই খাইয়ে এরপর বাসায় পাঠাবে। আর আবার অহেতুক পায়তারা সহ্য হয় না। তখন ভেজা চুল মুছতে মুছতে দ্রুত পায়ে সায়ন নেমে এলো। তার গলায় ঝুলানো হালকা আকাশি রঙা তোয়ালে, পরনে মেরুন টি শার্ট ও কালো ট্রাউজার। সিঁড়ি বেয়ে নামতে নামতেই চোখাচোখি হলো শয়নের সাথে। তাকে অসময়ে গোসল করতে দেখে ভ্রু কুচকে তাকিয়ে আছে সে। সায়ন গা ঘেঁষে দাঁড়ালো একদম স্বর্ণের পাশাপাশি। বাকিরা আহনাফের কথা শোনায় মগ্ন। তখন স্বর্ণ কণ্ঠস্বর খাদে এনে বলল, অসময়ে গোসল কেন? কোনো কথা বলবি না বেয়াদব। বিয়ে করতে বলি করিস না, তাহলে স্বপ্ন আসিস কেন? দূরে যা, যা বলছি। স্বর্ণ তার কথার আগামাথা কিছুই বুঝলো না। ওদিকে আহনাফের বাবা পারছে না ছেলেকে 2 থাপ্পড় দিতে। তখন শারাফাত চৌধুরী গলা খাকারি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলেন। তারপর নিজে থেকে কথা বলার জন্য হাত বাড়িয়ে ফোন চাইলেন। আহনাফের বাবা ফোন এগিয়ে দিলে শারাফাত চৌধুরী স্বভাব সুলভ গুরু গম্ভীর কণ্ঠে বললেন, কি হয়েছে আহনাফ, কোনো সমস্যা? হঠাৎ ওনাকে দেখে আহনাফ ভ্যাবাচাকা খেয়ে গেলে সে দ্রুত নিজেকে সামলে সালাম দিল। শারাফাত চৌধুরী বাড়তি কথায় না গিয়ে আসল প্রসঙ্গে কথা তুললেন। সরাসরি জানতে চাইলেন এসবের মানে কি, শখ কিছু করেছে কিংবা অন্য কিছু। আহনাফ মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থাকলো। তারপর নিঃশব্দে শ্বাস টেনে বুকে সাহস নিয়ে স্পষ্ট শব্দে জানালো, আঙ্কেল বিয়েটা ডেট এগিয়ে আনা যায় না? কেন? 1.5 বছর আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। কিন্তু শখের পড়া। জবাবে কিছু বলতে গিয়েও থেমে গেলেন শারাফাত চৌধুরী। অনুধাবন করার চেষ্টা করলেন ছেলেটার ব্যাকুলতা, কাতরতা, এ বয়স, এ সময়, এই উপলব্ধির সাথে পরিচিত তিনি। আজ বয়স বেড়েছে, চুলেও একটা পাক ধরেছে, মানে এই না অনুভূতিরা লোপ পেয়েছে। মনে মনে কিছু একটা ভেবে উনি ফোন থেকে দৃষ্টি সরিয়ে সরাসরি শখকে শুধালেন, মা তোমার কি মতামত, বিয়ের ডেট কি এগিয়ে আনবো? শখ আমতা করে ওনার একটা কোণা শক্ত করে চেপে ধরেছে। সত্যি বলতে সে জানে আহনাফ কেন এমন করছে। আসলে সে শখকে ছাড়া থাকতে পারছে না। আর একটা দিন একটা বছর মনে হচ্ছে। 1.5 বছর তার কাছে নাকি 1.5 যুগের সমান। এই দূরত্ব না গুছালে সে পাগল হয়ে যাবে। তার একটাই অভিযোগ, চৌধুরী বাড়ির বড় কন্যা দিনকে দিন তাকে পাগল বানিয়ে দিচ্ছে। ফোনের অপর পাশ থেকে চুপ করে শুনছে আহনাফ। সে এক মনে আল্লাহকে ডেকে যাচ্ছে যাতে শখ মুখ ফুটে তার সম্মতি জানায়। শারাফাত চৌধুরীও দেখছে আহনাফের অস্থিরতা আর শখের নিলিপ্ততা। তখন সায়ন মুখ খুলল, আহনাফের উদ্দেশ্যে বলল, ডেট এগোবো ঠিক আছে, কিন্তু শখের পড়াশোনার কথা আগে ভাবতে হবে। এতদিন এত কষ্ট করে তীরে এসে তরি ডুবানো যাবে না। গার্ডিয়ান হিসেবে তোমাকেও তো বুঝতে হবে আহনা, ডাক্তারি পোশাকে অন্যের সাথে গুলিয়ে ফেললে চলবে না। এ কথা শুনে আহনাফের মুখটা মলিন হয়ে গেল। এবার শাওন চৌধুরী বললেন, আবার কবে দেশে ফিরবি বাবা? 3 মাস পর। তুমি কি 3 মাস পর বিয়ের অনুষ্ঠান সারতে চাচ্ছ? আঙ্কেল শখেও নিয়ে যাবে? জি, আমি 3 মাসের সব ব্যবস্থা করে ফেলবো। তা না হয় বুঝলাম, কিন্তু এভাবে তো পড়াশোনায় ব্যাড এফেক্ট পড়বে। আমি আসছি, সব সামলে নেব ইনশাল্লাহ। এ পর্যায়ে আহনাফের বাবা প্রচন্ড বিরক্ত হলেন। ধমকে উঠে ছেলেকে বললেন, এবার কিন্তু বাড়াবাড়ি করছো আহনাফ। হুট করে দেশ ছেড়ে আপন মানুষ ছেড়ে পড়াশোনা ইফেক্ট পড়বে, এটা তো ভুল বলেনি ওনারা। বারণ শুনছো না কেন? সমস্যা কি তোমার? ওনার ধমকে থমকে গেল ড্রয়িং রুম। শখও নীরবে কাঁদতে লাগলো। তবুও আহনাফ দমলো না। সে মলিন মুখে জবাব দিল, ওকে ছাড়া আমার উপর খুব বাজে একটা ইফেক্ট পড়ছে বাবা। এই আমিটা দিন দিন বড্ড বেশি এলোনো হয়ে যাচ্ছি। বউ আমার, বিয়েও করবো আমি, তাহলে আগে করলে কি সমস্যা? ওকে আজ হলো আমার কাছে আসতে হবে, কাল হলো, তাহলে আগে পিছে হিসাব করবো কি করে? কাল হলেও তাহলে আগে পিছে হিসাব করে কি লাভ? নিজের কথা সাইডে রেখে আমার কথাটা ভেবো তোমরা প্লিজ। থমকে গেল সবাই।
কথায় হারিয়ে গেল। একটা ছেলে কতটা ভালোবাসলে এভাবে সবার সামনে প্রিয় মানুষটাকে কাতর সুরে চাইতে পারে, আপন করার আকুলতা দেখাতে পারে। আহনাফের কথায় শখের বুক পাঁজর ভেঙে এলো। বলা বাহুল্য, এ কদিনে মানুষটার প্রতি তারও মায়া পড়ে গেছে, একটু একটু করে ভালোবাসতে শিখেছে। সেও চায় মানুষটাকে। শখকে কাঁদতে দেখে সবাই মুখ চাওয়াচাই করলো। তখন শুদ্ধ এগিয়ে এসে বসলো বোনের পাশে, হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। আহনাফ শুদ্ধকে দেখে সালাম দিল। শুদ্ধ জবাব নিয়ে বাড়তি কথায় না গিয়ে সরাসরি শখের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। আহনাফ স্পষ্টভাবে তোকে চাইছে, এবার বল তুই কি চাস? মুখ খোল, জবাব দে। রাজি থাকলে জানা, না থাকলেও প্রয়োজনে আহনাফকে ক্যান্সেল করে দেব। পৃথিবীতে ভালো ছেলের অভাব নেই। এ কথা শুনে শখ যেন আঁতকে উঠল। ভেজা চোখ তুলে তাকালো ভাইয়ের দিকে। আহনাফকে ভালোবেসে ফেলেছে। পরিস্থিতি যা এখন মুখে কিছু বলতে হবে, কিন্তু কিভাবে বলবে সেও রাজি। 3 মাস পর বিয়ে হলেও তার সমস্যা নেই। বোনের চুপ থাকতে দেখে শুদ্ধ বলল,